পাতম ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমরা চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা ডিফারেন্সিয়েবিলিটি অ্যান্ড ডিফারেন্সিয়েশন এই অধ্যায়ের বেশ কিছু সূত্রাবলী এবং তার সঙ্গে কয়েকটা প্রবলেম নিয়ে আলোচনা করব। এর আগের দিনের ভিডিওতে আমরা অবকলনযোগ্যতা ও অবকলন এই অধ্যায় থেকে বেশ কিছু সূত্রাবলী নিয়ে আলোচনা করেছিলাম। আমরা জেনেছিলাম অবকলনযোগ্যতার প্রাথমিক ধারণা কী এবং অবকলনযোগ্যতার জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন বা জ্যামিতিক তাৎপর্য কী, একটা ডেরিভেটিভের ফাংশন কীভাবে নির্ণয় করতে হয় বা তা নির্ণয় করার প্রাথমিক সূত্র কী, এবং একটা অপেক্ষকের একটা নির্দিষ্ট বিন্দুতে ডেরিভেটিভ নির্ণয় করার জন্য পার্টিকুলার কোনো সূত্র রয়েছে কিনা সে সম্পর্কেও আমরা জেনেছিলাম। আরও জেনেছিলাম যে ডেরিভেটিভ শুধুমাত্র আমাদের বাস্তব ক্ষেত্রে বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু আমরা ব্যবহার করে থাকি। যেমন হার পরিমাপক হিসেবে হার পরিমাপ করার জন্য কিন্তু আমরা অন্তর্কলজকে ব্যবহার করে থাকি। আবার জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে জেনেছি যে একটা স্পর্শক একটা অপেক্ষকের একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকের প্রবণতা অঙ্কিত স্পর্শকের প্রবণতাই ডেরিভেটিভ দ্বারা চিহ্নিত করা হয় বা ডেরিভেটিভকেই প্রকাশ করে। তো আমরা জেনেছিলাম এছাড়া আমরা বেশ কিছু আদর্শ অপেক্ষকের অন্তর্কলজ নির্ণয়ের সূত্র শিখেছিলাম। তবে এই যে জায়গাগুলো এগুলো কিন্তু আমরা ক্লাস 11-এও করে এসেছি। শুধুমাত্র আমরা নতুন করে কিছু কয়েকটা জিনিস শিখেছিলাম। তো নতুন যে জিনিসগুলো শিখেছিলাম তার মধ্যে ছিল ইনভার্স যে ট্রাইগোনোমেট্রিক ফাংশানগুলো, সেই ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশানগুলোর ডেরিভেটিভ নির্ণয় কীভাবে আমরা করব সেই সম্পর্কে আমরা জেনেছিলাম। এছাড়া দেখো আমরা কিন্তু আর একটা ইম্পর্টেন্ট জায়গা জেনেছিলাম, সেটা হচ্ছে চেন রুল বা শৃঙ্খল নিয়ম, যেটা এই চেন রুল প্রয়োগ করে আমরা একটা অপেক্ষকের কীভাবে ডেরিভেটিভ নির্ণয় করতে পারবো। একটা অপেক্ষকের অপেক্ষক যদি থাকে তাহলে সেক্ষেত্রে এই চেন রুলটা প্রয়োগ করে আমরা কীভাবে ডেরিভেটিভ করব সেটাও কিন্তু জেনেছিলাম। তো দেখো আজকে আমরা যেটা জানবো যে ওই চেন রুলকে অ্যাপ্লাই করে আমরা বেশ কিছু কয়েকটা সূত্র, একটা ইম্পর্ট্যান্ট একটা সূত্র আমরা শিখবো আজকে, যেই সূত্রটা দিয়ে কিন্তু আমরা যে কোনো যে অপেক্ষক আমরা প্রাথমিক সূত্র থেকে অন্তর্কলজের প্রাথমিক সূত্র থেকে ডেরিভেটিভের যে সূত্রগুলো ফর্ম করেছি, তো এই সূত্রটা থেকেও কিন্তু আমরা ওই ডেরিভেটিভের সূত্রগুলো ফর্ম করতে পারবো। দেখো যেমন ইনভার্স ফাংশান আমরা যেটা করেছিলাম, মূলত ইনভার্স ফাংশানের ডেরিভেটিভগুলো করেছিলাম ফার্স্ট প্রিন্সিপাল বা প্রাথমিক যে তত্ত্ব, সেই তত্ত্ব থেকে যে আমরা সূত্র পেয়েছিলাম সেই সূত্রের মাধ্যমেই করেছিলাম। এখন যে সূত্র শিখবো সেই সূত্রর মাধ্যমেও কিন্তু আমরা ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশানগুলোর ডেরিভেটিভ নির্ণয় করতে পারবো। তো দেখো চেন রুল প্রয়োগ করে আমরা dy/dx সমান লিখতে পারবো 1/dx/dy। আচ্ছা, এখানে দেখো dy/dx মানে কি না এক্সের সাপেক্ষে ওয়াই এর ডেরিভেটিভ, আর dx/dy মানে কি না ওয়াই এর সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ। তো এই কথাটা মাথায় রাখতে হবে। তো এই সূত্রটা তখনই প্রযোজ্য হবে, দেখো মাস্ট বি মনে রাখতে হবে, যখন dx/dyটা নট ইকুয়ালস টু 0 হবে, আবার dy/dxটাও নট ইকুয়ালস টু 0 হবে। তাহলে দুটো যদি নট ইকুয়ালস টু 0 হয় বা নন জিরো হয় তাহলে সেক্ষেত্রেই কেবলমাত্র dy/dx সমান হবে 1/dx/dy। দেখো এর প্রমাণটা খুবই সিম্পল। আমরা এক্সের সাপেক্ষে যদি ওয়াই এর বৃদ্ধি ডেল্টা এক্সের বৃদ্ধি যদি ডেল্টা এক্স হয়, তাহলে এই এক্সের বৃদ্ধির জন্য ওয়াইয়ের বৃদ্ধি ডেল্টা ওয়াই ধরে নিলে তাহলে দেখো আমরা লিখতে পারবো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ইন্টু ডেল্টা এক্স বাই ডেল্টা ওয়াই, সেটা সমানই 1 হবে। তাহলে আমরা বোথ সাইডে লিমিট নিয়ে নিলে সেখান থেকে লিখতে পাচ্ছি, দেখো ক্যালকুলেশন করলে লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0 ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ইন্টু লিমিট ডেল্টা ওয়াই টেন্স টু 0 ডেল্টা এক্স বাই ডেল্টা ওয়াই ইকুয়ালস টু 1 হবে। কারণ দেখো না ডেল্টা এক্স যদি টেন্স টু 0 হয় তাহলে অবভিয়াসলি ডেল্টা ওয়াইও টেন্স টু 0 হবে, এটাই কোনো সন্দেহ নেই। তার জন্য আমরা এটা কী করলাম যে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্সের যখন লিমিট নিলাম তখন ডেল্টা এক্স টেন্স টু 0 করলাম, আর যখন ডেল্টা এক্স বাই ডেল্টা ওয়াই এর লিমিট নিলাম তখন ডেল্টা ওয়াই টেন্স টু 0 করলাম। কারণ দুটো জিনিসই একই, ডেল্টা এক্স টেন্স টু 0 হলে ডেল্টা ওয়াই টেন্স টুও 0 হবে। এখন দেখো আমরা কি করলাম, এখন দেখো তাহলে এইটা লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0 ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এটা সমান dy/dx, আবার লিমিট ডেল্টা ওয়াই টেন্স টু 0 ডেল্টা এক্স বাই ডেল্টা ওয়াই এটা সমান dx/dy, তাহলে সেটা সমান 1। তাহলে এখান থেকেই আমরা স্পষ্টভাবে লিখতে পারছি যে dy/dx সমান 1/dx/dy। তাহলে আমরা কিন্তু সূত্রটা প্রমাণ করতে পারলাম।
এখন দেখো এই সূত্রের সাহায্যে আমরা যে কোনো ইনভার্স ফাংশানের কিন্তু ডেরিভেটিভ নির্ণয় করতে পারবো। দেখো কিভাবে করছি আমরা। ধরো আমি একটা ফাংশান নিলাম ওয়াই ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স। তাহলে এই ওয়াই ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স, এই যে ইনভার্স ফাংশান, যেখানে অবভিয়াসলি মড এক্সটা লেস দেন 1 হতে হবে, কারণ মড এক্সটা লেস দেন 1-এর জন্যই সাইন ইনভার্স এক্সটা ডিফাইন। তাহলে আমরা এর ডেরিভেটিভ কীভাবে নির্ণয় করব? তো দেখো এই ইনভার্স ফাংশানটাকে আমরা করসপন্ডিং ট্রাইগোনোমেট্রিক ফাংশানে ট্রান্সফর্ম করতে পারি। মানে এখান থেকে আমরা লিখতে পারবো এক্স সমান সাইন ওয়াই। তাহলে এখন এই যে ফাংশানটা এক্স সমান সাইন ওয়াই, এই ফাংশানটাকে আমরা যদি ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করি বোথ সাইডকে, তাহলে দেখো বাম সাইডে মানে লেফট হ্যান্ড সাইডে পাবো ডিএক্স বাই ডিওয়াই, মানে এক্সের ডেরিভেটিভ ওয়াইয়ের সাপেক্ষে, তাহলে ডিএক্স বাই ডিওয়াই সেটা সমানই হবে কার সাইন ওয়াইয়ের ডেরিভেটিভ কার রেসপেক্টে, ওয়াই রেসপেক্টে সাইন এক্স সাইন ওয়াইয়ের ডেরিভেটিভ হবে কত, কস ওয়াই হবে। আবার দেখো কস ওয়াই সমান আমরা লিখতে পারবো রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই, ভালো কথা। তাহলে আবার দেখো সাইন ওয়াই সমান এক্স, তাহলে সাইন স্কোয়ার ওয়াই সমান আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার, তার মানে এটা সমান পাচ্ছি 1 মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো আবার আমরা জানি যে ডিওয়াই বাই ডিএক্স সমান 1 বাই ডিএক্স বাই ডিওয়াই, তার মানে ডিওয়াই বাই ডিএক্স সমান কত হবে 1 বাই ডিএক্স বাই ডিওয়াই এর মান, মানে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স, এই অপেক্ষকের ডেরিভেটিভ অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স আমরা কত পেয়ে গেলাম 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, যেটা কিন্তু আমরা সূত্র প্রয়োগ করেও বের করেছিলাম। এখন আমরা জানব লগারিদমিক অন্তর্কলন বা লগারিদমিক ডিফারেন্সিয়েশন। দেখো এই লগারিদমিক ডিফারেন্সিয়েশনের প্রয়োজন কখন হয় সেটা আমাদেরকে বুঝতে হবে প্রথমে। দেখো যখন একটা ফাংশান দেওয়া থাকবে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স হোল টু দি পাওয়ার জি এক্স, মানে ফাংশানের পাওয়ার আর একটা ফাংশান, তো সেই ক্ষেত্রগুলোতে ডেরিভেটিভ নির্ণয় করার জন্য বা ডিফারেন্সিয়েশন করার জন্য আমরা কি করব না উভয় পক্ষের লগ নেব। তাহলে দেখো এখানে যদি উভয় পক্ষে লগ নিই তাহলে আমরা সেখান থেকে লিখতে পারবো লগ ওয়াই বেসি, মানে অবভিয়াসলি ই বেসের সাপেক্ষে বা এক্সপোনেনশিয়াল এর সাপেক্ষেই আমরা কিন্তু লগারিদমটা নেব। তাহলে লগ ওয়াই বেসি সেটা সমান হবে জি এক্স ইন্টু লগ অফ এফ এক্স বেসি। তাহলে এখন আমরা উভয় পক্ষকে সুন্দরভাবে এক্সের সাপেক্ষে অবকলন করতে পারবো এবং সেখান থেকে কিন্তু ডিওয়াই বাই ডিএক্স বের করতে পারবো। তো ডিওয়াই ডিএক্স যা হবে তাই। তো দেখো লগ ওয়াইকে আমরা যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি হবে, তাহলে প্রথমে লগ ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, চেন রুল যেটা বলছে। তাহলে 1 বাই ওয়াই, এখন ওয়াইকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, তাহলে ওয়াইকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে 1 বাই ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। এটা সমানই আবার দেখো এইদিকে গুণিত, মানে দুটো অপেক্ষকের গুণ থাকলে সেক্ষেত্রে ডেরিভেটিভের সূত্র প্রয়োগ করতে হবে। তারপরে সেখান থেকে আমরা সুন্দর ডিওয়াই বাই ডিএক্স বের করে নিতে পারবো, কারণ ওয়াইটাকে দেখো ওইদিকে নিয়ে চলে গেলে সুন্দর কিন্তু ডিওয়াই বাই ডিএক্স আমরা বের করে নিতে পারবো। তাহলে দেখো এই লগারিদমিক ডিফারেন্সিয়েশন বা লগারিদমের অ্যাপ্লাই করে ডেরিভেটিভ নির্ণয় করা কখন করব আমরা, লগারিদমিক ফাংশন বা লগ নিয়ে ডেরিভেটিভ কখন করব সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। কখন করব আমরা, না যখন একটা অপেক্ষকের ঘাত আর একটা অপেক্ষক হবে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব বোথ সাইডে লগ নিয়ে নেব, তারপরে উভয় দিকেই এক্সের সাপেক্ষে অবকলন করে দেবো, তাহলেই কিন্তু আমরা আমাদের ডেরিভেটিভটা নির্ণয় করতে পারবো। এখন আমরা জানবো অপ্রত্যক্ষ অপেক্ষকের অন্তর্কলজ, ডেরিভেটিভস অফ ইমপ্লিসিট ফাংশান। তো প্রথমে আমাদেরকে জানতে হবে এই ইমপ্লিসিট ফাংশান কিভাবে বা কাকে বলবো। তো দেখো আমরা জানি সাধারণত ফাংশানকে আমরা ওয়াই ইকুয়ালস টু এফ এক্স আকারে লিখি, কিন্তু যদি কোথাও দেখতে পাই যে এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু 0, মানে এক্স ওয়াইটা মিক্স আকারে আছে, ওয়াইটাকে আলাদা করে লেখা নেই, যে ওয়াই ইকুয়ালস টু এক্সের ফাংশান আকারে কিন্তু লেখা নেই, এক্স আর ওয়াই একদমই মিক্সড আকারে আছে, তাহলে সেক্ষেত্রে সেই ধরনের অপেক্ষকগুলোকে আমরা বলবো ইমপ্লিসিট ফাংশান বা অপ্রত্যক্ষ অপেক্ষক। তাহলে এই ধরনের অপেক্ষকের ডেরিভেটিভ আমরা কী করে নির্ণয় করব, দেখো সেটা বোঝানোর জন্য একটা উদাহরণ নিয়েছে সুন্দর। এখানে দেখো অবভিয়াসলি এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু এ টু দি পাওয়ার 2/3, যেখানে এটা ধ্রুবক। তাহলে এখানে দেখো স্পষ্টত এটা একটা ইমপ্লিসিট ফাংশান। তাহলে এখানে আমরা কী করব উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করে দেবো। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার 2/3 একে আমরা কি এক্সের সাপেক্ষে যদি অবকলন করি সূত্র অনুযায়ী লিখতে পারবো, এই যে এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ হয় এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, দেখো বসিয়ে দিয়েছে। এখন আমরা ওয়াই টু দি পাওয়ার 2/3 এটা ডেরিভেটিভ কী করে করবো, কার সাপেক্ষে করছি এক্সের সাপেক্ষে করছি, কিন্তু এটা তো ওয়াই এর ফাংশন, তাহলে কী হবে না দেখো এই ওয়াই এর ফাংশনকে প্রথমে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তাহলে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে 2/3 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 2/3 - 1, ওই যে এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস 1
ইনটু এখন আমরা ওয়াইকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো, শুধু ওয়াইকে, তাহলে কত হবে ডিওয়াই বাই ডিএক্স হবে। তাহলে সেটা সমানই ধ্রুবকের ডেরিভেটিভ কত হবে 0 হবে সবসময়। তাহলে এখান থেকে সুন্দরভাবে আমরা কিন্তু ডিওয়াই বাই ডিএক্স বের করতে পারবো। তাহলে এইভাবেই কিন্তু আমরা ইমপ্লিসিট ফাংশনের ক্ষেত্রে ডেরিভেটিভ নির্ণয় করব। এখন আমরা জানবো প্রাচলিক সমীকরণ থেকে অন্তর্কলজ নির্ণয় বা ডেরিভেটিভ ফ্রম এ প্যারামেট্রিক ইকুয়েশন, মানে একটা প্যারামেট্রিক ইকুয়েশনের ডেরিভেটিভ আমরা কীভাবে নির্ণয় করবো সেটা এখন জানবো। তো প্রথমে আমাদেরকে জানতে হবে প্যারামেট্রিক ইকুয়েশন কি না। দেখো প্যারামেট্রিক ইকুয়েশনের সাধারণ রূপ হচ্ছে এক্স ইকুয়ালস টু এফ টি, ওয়াই ইকুয়ালস টু ফাই টি। মানে দেখো এক্সও টি এর একটা ফাংশন, ওয়াইও টি এর একটা ফাংশন। এখান থেকে আমি বের করতে চাইছি কি ডিওয়াই বাই ডিএক্স। তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান, যেহেতু দেখো এক্স এখানে এফ অফ টি মানে টি এর ফাংশান, তাহলে সুন্দরভাবে আমরা এখান থেকে ডিএক্স বাই ডিটি বের করতে পারবো। আবার যেহেতু ওয়াই হচ্ছে ওয়াই সমান ফাই টি মানে ওয়াইও একটা টি এর ফাংশান, তাহলে এখান থেকে সুন্দরভাবে ডিওয়াই বাই ডিটি বের করতে পারবো। এখন আমাদেরকে বের করতে হবে কি ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স যদি বের করতে হয় তাহলে দেখো এই ডিওয়াই বাই ডিএক্স সমান আমরা লিখতে পারবো ডিওয়াই বাই ডিটি বাই ডিএক্স বাই ডিটি, বা এফ ফাই ড্যাশ টি বাই এফ ড্যাশ টি। ডিওয়াই বাই ডিটি মানে হচ্ছে ফাই ড্যাশ টি আর ডিএক্স বাই ডিটি মানে হচ্ছে এফ ড্যাশ টি। তার মানে দেখো ডিওয়াই বাই ডিএক্স সমান আমরা লিখতে পারবো, এখানে মনে রাখতে হবে ডিওয়াই বাই ডিটি বাই ডিএক্স বাই ডিটি। যদি এক্সটাও টি এর ফাংশান হয়, ওয়াইটাও টি এর ফাংশান হয়। তো একটা উদাহরণ দেওয়া আছে, তোমরা দেখে নেবে, অসুবিধা হবে না আশা করছি। এখন আমরা জানবো কোনো অপেক্ষকের সাপেক্ষে অপর কোনো অপেক্ষকের অন্তর্কলজ কীভাবে নির্ণয় করতে হবে। তো দেখো একটু আগেই আমরা প্যারামেট্রিক ইকুয়েশনের মানে ডেরিভেটিভ নির্ণয় করা শিখলাম, যে এক্স ইকুয়ালস টু এফ টি আর ওয়াই ইকুয়ালস টু ফাই টি, মানে এক্সও টি এর ফাংশন ওয়াইও টি এর ফাংশন হলে সেক্ষেত্রে আমরা ডিওয়াই বাই ডিএক্স কী করে নির্ণয় করবো। দেখো এক্ষেত্রেও একই রকমই। তো ওয়াইও যদি এক্সের ফাংশান হয় আবার জেডও যদি এক্সের ফাংশান হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ডিওয়াই বাই ডিএক্স কীভাবে নির্ণয় করবো। একই ব্যাপার, ডিওয়াই বাই ডিএক্স সমান হবে এখানে দেখো ওয়াইও এক্সের ফাংশান আর জেডও এক্সের ফাংশান, মানে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স আর জেড ইকুয়ালস টু জি এক্স। তাহলে সেক্ষেত্রে ডিওয়াই বাই ডিজেড নির্ণয় করতে গেলে আমাদেরকে ডিওয়াই বাই ডিএক্স বাই ডিজেড বাই ডিএক্স এই সূত্র প্রয়োগ করতে হবে। তো আমরা এই সূত্র প্রয়োগ করার জন্য ডিওয়াই বাই ডিএক্স যেটা, তাহলে দেখো সুন্দরভাবে নির্ণয় করতে পারবো, কারণ ওয়াই ইকুয়ালস টু এফ এক্স একটা ফাংশন। আবার ডিজেড বাই ডিএক্স যেটা, সেটাও খুব সুন্দরভাবে নির্ণয় করতে পারবো, কারণ জেড হচ্ছে এক্সেরই একটা ফাংশন। আশা করি বোঝা গেছে। এখন আমরা জানবো নির্ণায়কের অন্তর্কলজ বা ডেরিভেটিভ অফ এ ডিটারমিনেন্ট, অর্থাৎ একটা ডিটারমিনেন্টের ডেরিভেটিভ আমরা কিভাবে নির্ণয় করব। তো দেখো এখানে ধরে নিচ্ছি ডেল্টা এক্স একটা ডিটারমিনেন্ট, ডেল্টা এক্স সমান ডিটারমিনেন্ট অফ এফ এক্স জি এক্স ফাই এক্স আর সাই এক্স, মানে প্রত্যেকটা এলিমেন্টই এক্সের একটা ফাংশান। তো সেক্ষেত্রে ডিটারমিনেন্টের ডেরিভেটিভ হবে ডিডি এক্স অফ ডেল্টা এক্স সমান হবে এফ ড্যাশ এক্স জি ড্যাশ এক্স ফাই এক্স সাই এক্স প্লাস এফ এক্স জি এক্স ফাই ড্যাশ এক্স সাইন ড্যাশ এক্স। মানে হচ্ছে দেখো আমরা কী করবো, একটা রো বরাবর একটা রোকে ডেরিভেটিভ করলাম, বাদ বাকি আর একটা রোকে কিন্তু রেখে দিলাম। ঠিক একই রকমভাবে পরেরটাতে প্লাস দিয়ে কী করলাম, যেটা ডেরিভেটিভ করেছিলাম ওটাকে আর ডেরিভেটিভ করলাম না, যেটা করিনি যে রোটা সেই রোতে মানে সেই রোয়ের আমরা আবার ডেরিভেটিভ করলাম। ঠিক একই রকমভাবে যদি 3x3 অর্ডারের ডিটারমিনেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি একটা রো বরাবর প্রথমে একটা রো ডেরিভেটিভ করলাম, বাদ বাকিগুলোকে ছেড়ে দিলাম, প্লাস দ্বিতীয় রোর ডেরিভেটিভ করলাম, বাদ বাকিগুলো মানে একই থাকলো, প্লাস তৃতীয় রোর ডেরিভেটিভ করলাম, বাদ বাকিগুলো একই থাকলো। দেখো প্রথম রোর ডেরিভেটিভ করলাম, এখানে কলাম বরাবর করেছি, তো আমরা কলাম বরাবরও করতে পারি, প্রথম কলামের ডেরিভেটিভ করলাম, বাদ বাকিগুলো ছেড়ে দিলাম, প্লাস দ্বিতীয় কলামের ডেরিভেটিভ করলাম, বাদ বাকিগুলোকে ছেড়ে দিলাম, প্লাস দেখো তৃতীয় কলামের ডেরিভেটিভ করলাম, বাদ বাকিগুলোকে ছেড়ে দিলাম। তো আমরা যে কোনো রো বরাবরও করতে পারি, আমরা আমাদের ইচ্ছে মতো কলাম বরাবরও করতে পারি, যেটা আমাদের সুবিধা হবে আমরা কিন্তু সেই বরাবর করতে পারি। তবে মাথায় রাখতে হবে কি, ঠিক একটা রো বা একটা কলামের ডেরিভেটিভ করবো, বাদ বাকিগুলোকে ছেড়ে দেবো, প্লাস তারপরের রো বা তারপরের কলামের ডেরিভেটিভ করবো, বাদ বাকিগুলোকে ছেড়ে দেবো। তো এইভাবে সবগুলো রো অথবা সবগুলো কলাম যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদেরকে এই প্রসিডিওর চালিয়ে যেতে হবে। তো আমরা মোটামুটি ডিফারেন্সিয়েশন থেকে সমস্ত থিওরিগুলো নিয়ে আলোচনা করলাম। তো আশা করি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়নি। এরপরেও যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা প্রবলেমের মধ্যে তোমরা পড়ো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি কিন্তু তোমাদের পাশে সব সময় আছি। এখন আমরা এই অধ্যায় থেকে কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব।
আমরা আলোচনা করব সাতটার বই থেকে। সাতটার বইতে সেকশন 3 অর্থাৎ 4 মার্কের যে সমস্ত প্রশ্ন রয়েছে সেখান থেকে কিছু প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আলোচনা করব 2-এর দাগের এর প্রশ্ন, সেকশন 3 এর 2-এর দাগের এর প্রশ্ন। 2-এর দাগের এর প্রশ্ন বলেছে প্রাথমিক তত্ত্ব বা ফার্স্ট প্রিন্সিপাল থেকে নিম্নলিখিত অপেক্ষকের প্রদত্ত বিন্দুতে এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করো। তাহলে আমাদেরকে কী করতে হবে, ফার্স্ট প্রিন্সিপাল থেকে এফএক্স অপেক্ষকের ডেরিভেটিভ নির্ণয় করতে হবে অবভিয়াসলি একটা নির্দিষ্ট বিন্দুর জন্য। তাহলে দেখো অপেক্ষকটা কী দেওয়া রয়েছে, সাইন এক্স প্লাস কস এক্স, এই অপেক্ষকের ডেরিভেটিভ নির্ণয় করতে হবে কোন বিন্দুতে, এক্স ইকুয়ালস টু π/4 বিন্দুতে। তো এখন আমরা সলিউশনটা দেখে নেব। তাহলে দেখো আমরা ধরে নিলাম যে এফ এক্স সমান সাইন এক্স প্লাস কস এক্স, মানে আমরা যে ফাংশনটা দেওয়া রয়েছে সেই ফাংশনটাকে কী ধরে নিলাম, এফ এক্স। এখন এই এফ এক্স অপেক্ষকের π/4 বিন্দুতে অন্তর্কলজ নির্ণয় করতে হবে। তার মানে আমাদেরকে নির্ণয় করতে হবে এফ ড্যাশ π/4। তাহলে আমরা অন্তর্কলজ নির্ণয়ের যে প্রাথমিক তত্ত্ব বা ফার্স্ট প্রিন্সিপাল, এই ফার্স্ট প্রিন্সিপাল থেকে আমরা লিখতে পারবো এফ ড্যাশ π/4, সেটা সমান হবে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ π/4 প্লাস এইচ মাইনাস এফ অফ π/4 বাই এইচ। তো একবার মনে করিয়ে দিই যে আমাদের কী ছিল, যে এফ ড্যাশ এক্স সমান ছিল লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। তাহলে এখন দেখো আমি যদি এফ ড্যাশ π/4 বের করতে চাই, তাহলে এক্সের জায়গায় π/4 বসিয়ে দিলে আমি বের করতে পারবো। তাহলে এক্সের জায়গায় π/4 বসালে কী হবে, এফ ড্যাশ π/4। দেখো এফ ড্যাশ π/4 সমান লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স, মানে এখানে π/4 বসবে, তাহলে π/4 প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স মানে এফ অফ π/4 বাই এইচ। তাহলে দেখো সেই সূত্রই প্রয়োগ করেছি, শুধু আমরা এক্সের জায়গায় কী করেছি, π/4 বসিয়ে দিয়েছি। তাহলে এখন দেখো আমরা এফ অফ π/4 প্লাস এইচ, তার মানে আমরা বের করতে পারবো। তাহলে এফ অফ π/4 প্লাস এইচ কত হবে, সাইন অফ π/4 প্লাস এইচ প্লাস কস অফ π/4 প্লাস এইচ। আর এফ অফ π/4 কত হবে, সাইন π/4 কস π/4, মানে মাইনাস যেহেতু আছে মাইনাস এফ অফ π/4, তাহলে মাইনাস সাইন π/4 মাইনাস কস π/4। এখন দেখো এই সাইন π/4 প্লাস এইচ আর মাইনাস সাইন π/4 এটাকে এক জায়গায় রাখলাম, আর কস π/4 মাইনাস এইচ প্লাস এইচ মাইনাস কস π/4 এটাকে আর এক জায়গায় রাখলাম। এখন দেখো এটাকে সাইন এর মতো ভাবো, এটাকে সাইন বি এর মতো ভাবো, তাহলে সাইন এ মাইনাস সাইন বি ফর্মুলায় ফেলা যাবে। আর এটাকে কস এর মতো ভাবো, এটাকে কস বি এর মতো ভাবো, তাহলে কস এ মাইনাস কস বি এটাকেও ফর্মুলায় ফেলা যাবে। তাহলে দেখো সাইন এ মাইনাস সাইন বি এটা সমান হয় আমরা জানি কি 2 cos a প্লাস বি বাই 2 ইন্টু সাইন এ মাইনাস বি বাই 2। তাহলে ওই ফর্মুলায় ভাঙলে আমরা এটা সমান লিখতে পারবো 2 cos π/4 প্লাস এইচ বাই 2 ইন্টু সাইন এইচ বাই 2। আর cos a মাইনাস cos b তাকে ফর্মুলায় ভাঙলে আমরা লিখতে পারবো মাইনাস 2 সাইন এ প্লাস বি বাই 2 ইন্টু সাইন এ মাইনাস বি বাই 2। তাহলে দেখো ওই ফর্মুলায় ফেললে আমরা লিখতে পারবো মাইনাস 2 ইন্টু সাইন π/4 প্লাস এইচ বাই 2 ইন্টু সাইন এইচ বাই 2। তাহলে এখান থেকে স্পষ্টত 2 সাইন এইচ বাই 2কে আমরা কমন নিতে পারছি, তাহলে 2 সাইন এইচ বাই 2 কমন নিয়ে নিলাম, আর এইচটা নিচে থাকলো। তাহলে এখানে পড়ে থাকলো cos π/4 প্লাস এইচ বাই 2 মাইনাস সাইন π/4 প্লাস এইচ বাই 2। এখন দেখো এইটাকে আমরা একটু সাজিয়ে লিখলাম, দেখো এই 2টাকে এইচের নিচে নিয়ে চলে এলাম, তাহলে এইচ বাই 2 হয়ে গেল। আর যেহেতু এইচ টেন্স টু 0 তাহলে এইচ বাই 2 টেন্স টুও 0 হবে। তাহলে আমরা লিখে ফেললাম কি লিমিট এইচ বাই 2 টেন্স টু 0 সাইন এইচ বাই 2 বাই এইচ বাই 2 ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 এটাকে আলাদা করে দিলাম, cos π/4 প্লাস এইচ বাই 2 মাইনাস সাইন π/4 প্লাস এইচ বাই 2। তাহলে এখন দেখো এটা সমান 1 হবে, এই যে লিমিট এইচ বাই 2 টেন্স টু 0 সাইন এইচ বাই 2 বাই এইচ বাই 2 এটা সমান 1 হবে সূত্র অনুযায়ী। আর এখানে দেখো এইচের ভ্যালু 0 বসিয়ে দিলে আমরা পাবো কত, cos π/4 মাইনাস সাইন π/4। আমরা জানি cos π/4 এর ভ্যালু 1/√2 আর সাইন π/4 এর ভ্যালুও 1/√2, তাহলে 1/√2 মাইনাস 1/√2 মানে 0। তার মানে এফ ড্যাশ π/4 এর ভ্যালু কত হবে, 0 হবে। তার মানে এই সাইন এক্স প্লাস কস এক্স অপেক্ষকের এক্স ইকুয়ালস টু π/4 বিন্দুতে অন্তর্কলজের মান হবে কত, 0। আমরা কিন্তু উত্তরটা বের করে ফেলতে পারলাম। এখন আমরা সেকশন 3 থেকেই 14 দাগের প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেকশন 3 এর 14 দাগের প্রশ্ন বলেছে যদি 2 ইন্টু এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স সমান 1 প্লাস এক্স হয় তাহলে এফ ড্যাশ 10 এর মান নির্ণয় করো। তো আমরা কী করলাম, প্রথমে যে রিলেশনটা দেওয়া আছে সেটা তুলে ফেললাম, 2f এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু 1 প্লাস এক্স, এটাকে 1 নম্বর দিলাম। এখন আমরা কি করলাম, এই রিলেশনে এক্সের জায়গায় মাইনাস এক্স বসিয়ে দিলাম। তাহলে এক্সের জায়গায় মাইনাস এক্স বসিয়ে দিলে আমরা কি পাবো, 2 ইন্টু এফ অফ মাইনাস এক্স প্লাস এফ অফ এক্স ইকুয়ালস টু 1 মাইনাস এক্স পাবো। তাহলে এখন দেখো এখানে একটা অপারেশন কাজে লাগালাম, মানে অপনয়নের লাগাবো, অপনয়নের সাহায্যে সমাধান
করতাম আমরা, বা অপনয়ন পদ্ধতিতে সমাধান করার যে নিয়ম, সেই নিয়ম কাজে লাগালে আমরা কি করলাম না 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করলাম, 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করলাম, সেখান থেকে 2 নম্বর সমীকরণকে বিয়োগ করে দিলাম। দেখো 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করলাম, সেখান থেকে কি করলাম 2 নম্বর সমীকরণকে বিয়োগ করে দিলাম। তাহলে বিয়োগ করে দিলে আমরা কি পাবো, 3 ইন্টু এফ অফ এক্স ইকুয়ালস টু 3x প্লাস 1। তাহলে এখান থেকে এফ অফ এক্সের ভ্যালু পাবো x প্লাস 1 বাই এক্স, অর্থাৎ আমাদের যে ফাংশন মানে যার ডেরিভেটিভ আমাদেরকে বের করতে হবে, সেই এফ এক্স ফাংশনটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এফ এক্স সমান কত পেলাম, x প্লাস 1 বাই এক্স। এখন আমরা এক্সের সাপেক্ষে অবকলন বা অন্তর্কলন করলে আমরা পাবো কত, এফ ড্যাশ এক্স সমান স্পষ্টতই দেখো এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে কত হবে 1 হবে, আর 1/3 হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে বা যার সাপেক্ষেই করো সবসময় 0 হবে। তার মানে স্পষ্টতই এফ ড্যাশ এক্সের ভ্যালু কত হবে 1 হবে, যে কোনো এক্সের জন্যই 1 হবে। তাহলে এক্সের মান যদি 0 হয় সেক্ষেত্রেও 1 হবে, এক্সের মান 1 হলেও 0 হবে, এক্সের মান 2 হলেও 0 হবে, এক্সের মান 5 হলেও 0 হবে, এক্সের মান 5 কোটি হলেও 0 হবে, কোনো অসুবিধা নেই। তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো এফ ড্যাশ 10 সমানও 1 হবে, মানে এফের মান এক্সের মান 10 হলেও এফ ড্যাশ এক্সের ভ্যালু সবসময় 1 হবে, তার মানে এফ ড্যাশ 10 এর ভ্যালুও 1 হবে। অর্থাৎ আমরা কিন্তু অ্যান্সারটা বের করতে পারলাম। আজকের ভিডিওতে এই পর্যন্তই। এর পরের দিন আমরা এই অধ্যায় থেকে আরও বেশ কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর এই চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।